হ্যালো, স্বাগতম বন্ধুরা। আজ আমরা একজন অসাধারণ অনুপ্রেরণামূলক সত্য গল্প দেখতে যাচ্ছি, যাকে একসময় এই সমাজ অন্ধ বলেছিল। সময় নষ্ট না করে আসুন তার প্রতিভা দেখি। প্রথমে তারা একটি গ্রাম দেখায়। সেখানে একজন লোক কাজ করে, তার আশেপাশের লোকেরা তাকে জানায় যে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সে খুশি। প্রথমে সে মদের দোকানে যায়। সাধারণত সে 1/4 বোতল কিনে, কিন্তু আনন্দে ভরা সে পুরো বোতল কিনে আনন্দের সাথে গ্রামে ঘুরে বেড়ায়। আমার একটি পুত্র সন্তান হয়েছে, আমার একটি পুত্র সন্তান হয়েছে। যখন সে বাড়িতে পৌঁছায় তখন সবাই দুঃখিত, তার স্ত্রী সন্তানের পাশে কাঁদছে। সে খুশিতে শিশুটিকে ধরে চিৎকার করে বলে, আমার একটি পুত্র সন্তান হয়েছে। একজন বৃদ্ধা মহিলা বলে, ওই শিশুটিকে স্পষ্টভাবে দেখ। যখন সে শিশুটিকে দেখে সে হতবাক হয়ে যায়, কারণ শিশুটি অন্ধ। সেই রাতে সে আবার মদ্যপান করে দুঃখে ভরা। তার চারপাশের সবাই করুণা হত্যার পরামর্শ দেয়। তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় সে শিশুটিকে নিয়ে যায় এবং তাকে কবর দেওয়ার জন্য তার জমিতে একটি গর্ত খনন করতে শুরু করে। এদিকে তার স্ত্রী কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে এসে অনুনয় বিনয় করে বলে, আমি তোমাকে একটি সুস্থ সন্তান দেব। দয়া করে এই সন্তানকে ছেড়ে দাও। আমি তাকে যেভাবেই হোক বধ করব। ওকে মেরে ফেলো না। এই ভুল করে সবচেয়ে বড় পাপী হয়ে যেও না। এখন সে তার ভুল বুঝতে পারে এবং চিন্তিত হয়। সে তার সন্তানকেও ভালোবাসে, এবং যেহেতু তার চারপাশের লোকেরা তাকে সেই ভয়াবহ কাজের দিকে ঠেলে দিয়েছিল, তাই সে বুঝতে পারে যে এটি একটি অমার্জনীয় পাপ হবে। এরপর শিশুটি ছেলে হয়ে ওঠে। সেই সময় আরেকটি শিশুর জন্ম হয়, কোনো ত্রুটি ছাড়াই একটি সুস্থ শিশু। অন্য বাচ্চারা যখন স্কুলে যায় তখন অন্ধ ছেলেটিও যেতে চায়। সে একটি সরকারি স্কুলে পড়ে। অন্ধ হওয়ার পরেও সে কেবল পাঠ শুনে সবকিছু মুখস্থ করে। শিক্ষক যখন প্রশ্ন করেন তখন তিনিই সঠিক উত্তর দেন। এটি দেখে শিক্ষক অন্যান্য ছাত্রদের বলেন, তোমরা অন্ধ না হলেও তোমরা তোমাদের সুযোগ নষ্ট করছো। সেই সেরা। মগেশ নামের একটি ছেলে রেগে যায় এবং তাকে ক্রিকেট খেলার জন্য আমন্ত্রণ জানায়। সে খুশি মনে চলে যায়, কিন্তু মগেশ তাকে ধমক দেয় এবং বলে, পড়াশোনা করে তুমি কি করবে? যাই হোক, তুমি ভিক্ষুক হয়ে যাবে। এবং তারপর তাকে মার ধরে। এখন তার কাছে কেবল দুটি বিকল্প আছে, হয় পালিয়ে যাও অথবা লড়াই করো। তার ভাই ইতিমধ্যেই পালিয়ে গেছে, কিন্তু শিক্ষক এসে তাদের আলাদা না করা পর্যন্ত সে তাদের সাথে লড়াই করে। তার বাবা যখন তাকে বাড়িতে নিয়ে যায় তখন বাবা জিজ্ঞাসা করে, তোমার ভাই সেই সমস্যা থেকে পালিয়ে গেছে, তুমি কেন পালিয়ে যাওনি? সে উত্তর দেয়, তুমি কি বলছো বাবা? আমি অন্ধ। না দেখে আমি কিভাবে পালিয়ে যাব? আমার দৌড়ে পালিয়ে যাওয়ার বিকল্প নেই। আমার কাছে কেবল একটি বিকল্প আছে, আমার বিরুদ্ধে যা দাঁড়ায় তার বিরুদ্ধে লড়াই করা। এবং এখন তারা এই সত্য গল্পের সিনেমার শিরোনাম শ্রীকান্ত দেখায়। সে আমাদের অন্ধ নায়ক। ওহো ওহো, দুঃখিত, আমাদের উজ্জ্বল নায়কের নাম। এখন একজন লোক শ্রীকান্তের বাবাকে জানায় যে অন্ধ শিশুদের জন্য একটি বিশেষ স্কুল আছে। তার বাবা তাকে সেখানে ভর্তি করান। প্রথম দিন একজন কর্মী তাকে ভেতরে ঢুকতে সাহায্য করে। একজন সিনিয়র ছাত্র জিজ্ঞাসা করে, তুমি কি অন্ধ নাকি সম্পূর্ণ অন্ধ? শ্রীকান্ত উত্তর দেয়, আমি সম্পূর্ণ অন্ধ। সিনিয়র হেসে বলে, আমিও সম্পূর্ণ অন্ধ, চিন্তা করো না। থেরেসা নামে একজন শিক্ষিকা আছেন, যিনি শ্রীকান্তকে খুব পছন্দ করেন এবং তার মধ্যে বিশেষ কিছু অনুভব করেন। তিনি তাকে অন্ধদের জন্য বিশেষ বইগুলি কিভাবে পড়তে হয় তা শেখান। একদিন তিনি তার পথে একটি টুল রাখেন। শ্রীকান্ত তাতে ধাক্কা খেয়ে জিজ্ঞাসা করেন, এটা এখানে কে রেখেছে? থেরেসা শান্তভাবে বলেন, তোমার জীবনে অনেক বাধা আসবে, তোমাকে তাদের চিনতে হবে, এর জন্য তোমার কিছু দরকার। সে তাকে একটি হাঁটার লাঠি দেয়। সময় যায় এবং শ্রীকান্ত বহায়। সে এখন 10ম শ্রেণীতে পড়ছে। তারা আনন্দের সাথে একটি গ্রুপ ছবি তোলে। শ্রীকান্ত ক্রিকেটেও আগ্রহী। সে অন্ধ ক্রিকেট অনুশীলন করে এবং বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার ব্যবহার শেখে।
সে তার পরীক্ষা শেষ করে এবং তার স্কুলে শীর্ষস্থান অর্জন করে। উত্তেজিত হয়ে সে তার বাবা মাকে ফোন করে বলে, আমি আমার স্কুলে প্রথম হয়েছি। এরপর আমি বিজ্ঞান বিভাগে যাব। সেদিন স্কুলে একটি উদযাপন হয়। অনুষ্ঠানের জন্য ব্যবস্থাপনা বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানায়। তারা ঘোষণা করে যে শীর্ষ ছাত্র শ্রীকান্ত ধন্যবাদ বক্তৃতা দেবে। শ্রীকান্ত মাইক্রোফোনের কাছে এসে বলে, আমাদের পড়াশোনার জন্য অর্থায়নের জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি কেবল অর্ধেক ধন্যবাদ দিতে পারি স্যার, কারণ অর্ধেক টাকা অধ্যক্ষ এবং ব্যবস্থাপনা নেই। আপনার কেবল অর্ধেক ধন্যবাদ পাওয়া উচিত স্যার। আপনি আমাদের ভালো খাবার খাওয়ার জন্য তহবিল দেন, কিন্তু দিনের অর্ধেক সময় আমরা রান্না করা মুরগির গন্ধ পাই, কিন্তু শেষ পর্যন্ত নিরামিষ খাবার খাই। এই কথা শুনে শিক্ষিকা থেরেসার খারাপ লাগে, কারণ তিনি জানেন যে ব্যবস্থাপনা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সমস্ত শিশু জোরে হাততালি দেয় এবং উল্লাস করে। সে ভয় পেয়ে গেল। কর্তৃপক্ষ তাকে বের করে দিল, বলল, মঞ্চে এই কথা বলার সাহস হলো? তুমি কিছুই করতে পারো না, তুমি ভিক্ষুক হয়ে যাবে, এখন বেরিয়ে যাও। দুঃখের বিষয় হলো, সে চলে যাওয়ার সময় একজন কর্মী এসে তার হাঁটার লাঠিটি ছিনিয়ে নিয়ে বলল, এটাও স্কুলের লাঠি ছাড়া? শ্রীকান্ত হাঁটতে কষ্ট করছে। ইতিমধ্যে কেউ একজন থেরেসাকে জানায় যে ব্যবস্থাপনা শ্রীকান্তকে বহিষ্কার করেছে। রাস্তায় শ্রীকান্ত ট্রাফিকের মধ্যে হোঁচট খায়, যানবাহন তাকে ধাক্কা দেয় এবং সে পড়ে যায়। একটি গাড়ি প্রায় তার উপর দিয়ে চলে যায়। ড্রাইভার চিৎকার করে বলে, তুমি কি অন্ধ? শ্রীকান্ত উত্তর দেয়, হ্যাঁ। গাড়িতে থাকা মহিলা তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দেয়। ঠিক তখনই থেরেসা এসে তাকে কাঁদতে দেখে। সে বলে, ওরা আমাকে ভিক্ষুক হিসেবে টাকা দিয়েছে। পরে এই খবর তার বাবা মায়ের কাছে পৌঁছায় যে তাকে বহিষ্কার করা হয়েছে। থেরেসা বলে, কোন সমস্যা নেই, আমি তার যত্ন নেব। আমি নিজেই তাকে পড়াব। যেহেতু তার পড়াশোনা অসম্পূর্ণ ছিল, তাই থেরেসা পাঠ্যপুস্তকগুলি টেপে রেকর্ড করে তাকে দেয়। তার চমৎকার শ্রবণ দক্ষতার কারণে সে 90% বেশি নম্বর পেয়েছে। তবে কিছু ছাত্র যারা 70% নম্বর পেয়েছে তারা কেবল কলা বিভাগেই ভর্তি হতে পারে। অন্যদিকে শ্রীকান্ত বিজ্ঞান বিভাগে পড়তে চায়। যখন সে বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছা প্রকাশ করে, তখন থেরেসা দুঃখের সাথে তাকে বলে, তোমাকে কলা বিভাগেই ভর্তি হতে হবে। তারা জিজ্ঞাসা করে, কেন? শিক্ষক, তার ইতিমধ্যেই যথেষ্ট নম্বর আছে। থেরেসা ব্যাখ্যা করে, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি নিয়ম আছে যে অন্ধ শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারে না। সে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শ্রীকান্ত তা প্রত্যাখ্যান করে এবং বলে, যদি এমন নিয়ম থাকে তাহলে আমরা আদালতে যাব। এরপর তারা একজন আইনজীবীর সাথে দেখা করে এবং বলে, আমরা ভারত সরকারের বিরুদ্ধে মামলা করতে চাই। আইনজীবী হতবাক হন, কিন্তু তাদের আত্মবিশ্বাস দেখে তিনি মামলা দায়ের করেন। আদালতে বিপক্ষ আইনজীবী বলেন, এই মামলাটি আদালতের সময়ের অপচয়। তারপর শ্রীকান্ত উঠে বিচারককে জিজ্ঞাসা করেন, মহাশয়, আপনি কি পড়তে এবং কি হতে চেয়েছিলেন? বিচারক উত্তর দেন, আমি আইন পড়তে এবং বিচারক হতে চেয়েছিলাম, তাই আমি আইন পড়েছি। শ্রীকান্ত জিজ্ঞাসা করেন, কিন্তু মহাশয়, ডাক্তার বা পুলিশের মতো ভালো আয়ের পেশা আছে, আপনি কেন আইন বেছে নিলেন? বিচারক বলেন, কারণ আমি আইন পছন্দ করতাম। শ্রীকান্ত উত্তর দেন, একইভাবে আমি বিজ্ঞান পছন্দ করি। তাহলে সরকার বা স্কুলগুলি কিভাবে সিদ্ধান্ত নিতে পারে যে আমি কি পড়ব? বিচারক মুগ্ধ হন এবং পরবর্তী শুনানিতে স্কুলের অধ্যক্ষকে আনার নির্দেশ দেন। এরপর স্কুলের অধ্যক্ষ আদালতে আসেন। তিনি বলেন, আমাদের স্কুলে হাজার হাজার ছাত্র পড়ে। সেই হাজার হাজারের জন্য আমরা একই বই ব্যবহার করি। আমরা কিভাবে কেবল একজন ছাত্রের জন্য অন্ধ বইয়ের একটি বিশেষ সিলেবাস তৈরি করতে পারি? তাছাড়া তাকে পড়ানো কঠিন হবে এবং আমাদের পাসের হার কমে যেতে পারে। এই কথা শুনে থেরেসা রেগে যান এবং বলেন, থামুন, আপনার স্কুলের পাশের হার ইতিমধ্যেই মাত্র 50%। এই ছাত্রটিকে একটা সুযোগ দিন, সে অবশ্যই টপার হবে। অধ্যক্ষ যুক্তি দেন, তবুও এটা অসম্ভব, সে পারবে না। শ্রীকান্ত আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, আমি এটা করতে পারি। হঠাৎ অধ্যক্ষ তাকে একাদশ শ্রেণীর একটি পাঠ্যপুস্তক তুলে দেন এবং বলেন,
তাহলে এটি পড়ুন। পুরো আদালত চুপ করে যায়। সবাই ভাবছেন একজন অন্ধ ব্যক্তি কিভাবে একটি সাধারণ বই পড়তে পারে। সেই মুহূর্তে থেরেসা একটি বিশেষ ব্রেইল বই বের করেন। তিনি ব্যাখ্যা করেন যে এই বইটি কাগজে ছোট ছোট ছিদ্র করে তৈরি করা হয়েছে যাতে শব্দ তৈরি হয়, স্পর্শ করলে অন্ধ শিক্ষার্থীরা পড়তে পারে। শ্রীকান্ত ব্রেইল বইটি অধ্যক্ষের হাতে দেন এবং বলেন, দয়া করে আপনি এই বইটি পড়ুন। অধ্যক্ষ উত্তর দেন, আমি এটি কিভাবে পড়তে পারি? এটি অন্ধদের জন্য। শ্রীকান্ত হেসে বলেন, এটাই পার্থক্য। আপনি যেভাবে এই বইটি পড়তে পারেন না, আমিও আপনার বইগুলি পড়তে পারি না। কিন্তু যখন পরীক্ষার কথা আসে, আমি এটি পাশ করতে পারি। থেরেসা তাকে সমর্থন করেন, বিজ্ঞান অধ্যয়নের অধিকারের পক্ষে আবেগের সাথে যুক্তি দেন। সেই সময় বিরোধী পক্ষের আইনজীবী উপহাস করেন, নিউটন একটি আপেল পড়ে যেতে দেখে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। যদি তিনি অন্ধ হতেন তবে এটি কখনো আবিষ্কার হতো না। তৎক্ষণাৎ শ্রীকান্ত একটি কলম তুলে মেঝেতে ফেলে দেন। আমি দেখতে পাচ্ছি না, তিনি বলেন, কিন্তু আপনারা সবাই পারেন। বলুন, এর পতনের সঠিক সময়কাল কত ছিল? অথবা পড়ার সময় এর গতি কত ছিল? কেউ উত্তর দেয় না। শ্রীকান্ত আরও বলেন, এই কলমের ওজন এত। আমি এটিকে এই উচ্চতা থেকে ফেলে দিয়েছিলাম। মাটিতে পৌঁছাতে প্রায় আধা সেকেন্ড সময় লাগবে। তারপর তিনি পতনের সঠিক গতি বর্ণনা করেন এবং যোগ করেন, আপনি যদি চান আপনি এটি গুগলে পরীক্ষা করে দেখতে পারেন। তারা পরীক্ষা করে দেখেন এবং তিনি যা বলেছেন তা একেবারে সঠিক। এটি দেখে বিচারক গভীরভাবে প্রভাবিত হন এবং শ্রীকান্তকে বিজ্ঞান দলে নেওয়ার অনুমতি দেন। পরে শ্রীকান্ত তার পড়াশোনা চালিয়ে যায় এবং অন্ধ ক্রিকেটও অনুশীলন করে। সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার পরীক্ষা দেয় এবং থেরেসা যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন, সে তার ক্লাসের শীর্ষস্থানীয় হয়। পরে তারা আবার বিচারকের সাথে দেখা করে। বিচারক হেসে বলেন, আমি সত্যিই গর্বিত যে আমি তোমার মতো একজনকে সুযোগ দিয়েছি। এদিকে বিচারক একটি ফোন কল পান। কল চলাকালীন তিনি লিড ইন্ডিয়া আন্দোলন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুপারিশ বা অনুগ্রহের জন্য ফোন করবেন না। যদি আপনার প্রতিভা থাকে তবে আপনি সুযোগ পাবেন। এই কথা শুনে শ্রীকান্ত বিচারককে জিজ্ঞাসা করেন, লিড ইন্ডিয়া আন্দোলন কি? বিচারক ব্যাখ্যা করেন, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ড.এ.পি.জে. আব্দুল কালাম স্যার এই উদ্যোগটি শুরু করেছিলেন। এটি এমন একটি প্রোগ্রাম যেখানে সারা দেশের প্রতিভাবান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে এবং সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারে। শ্রীকান্ত তারপর বলেন, যদি সুযোগ থাকে এবং যদি আপনি বিশ্বাস করেন যে আমার প্রতিভা আছে, তাহলে আমাকে অংশগ্রহণের সুযোগ দিন। তার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে বিচারক তাকে লিড ইন্ডিয়া আন্দোলনের জন্য নির্বাচিত হতে সাহায্য করেন। অনুষ্ঠান চলাকালীন শিক্ষার্থীরা রাষ্ট্রপতি আব্দুল কালাম স্যারের সাথে আলাপচারিতার সুযোগ পায়। রাষ্ট্রপতি প্রতিটি শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন, ভবিষ্যতে তুমি কি হতে চাও? শিক্ষার্থীরা একে একে উত্তর দেয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার। কিন্তু যখন শ্রীকান্তের পালা আসে তখন তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি অন্ধ এবং আমি ভারতের প্রথম অন্ধ রাষ্ট্রপতি হতে চাই। আব্দুল কালাম স্যার তার উত্তরে অবাক হন। মাইক্রোফোনটি পরবর্তী শিক্ষার্থীর কাছে যাওয়ার সাথে সাথে কালাম স্যার তাদের থামিয়ে বলেন, মাইকটি তাকে ফিরিয়ে দিন। উষ্ণ হেসে তিনি বলেন, আমি এত অনুপ্রেরণামূলক উত্তর আশা করিনি। তোমাদের সকলের ভবিষ্যতের জন্য শুভকামনা করছি। পরে শ্রীকান্তের স্কুলে রাজ্য শীর্ষে আসার জন্য তাকে সম্মান জানাতে একটি প্রশংসা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন অধ্যক্ষ গর্বের সাথে ঘোষণা করেন, আমি আদালতে শ্রীকান্তের জন্য লড়াই করেছিলাম। এই কথা শুনে শ্রীকান্তের শিক্ষিকা থেরেসা বিরক্ত বোধ করেন, কারণ তিনি জানেন যে অধ্যক্ষ মিথ্যা কৃতিত্ব নিচ্ছেন। শ্রীকান্ত রেগে যান, কিন্তু থেরেসা তাকে শান্ত করে আস্তে আস্তে বলেন, তর্ক করো না শ্রীকান্ত, এখানে নায়ক হওয়ার চেষ্টা করো না। মাঝে মাঝে আমাদের মিথ্যা বক্তব্য সহ্য করতে হয়। অধ্যক্ষ যখন শ্রীকান্তকে পুরস্কার দিতে চলেছেন তখন তিনি তাকে থামিয়ে বলেন, আমার ছোটবেলা থেকেই আমার শিক্ষকই আমাকে বড় করেছেন এবং আজ আমি যা তা করে তুলেছেন।
তাই দয়া করে এই পুরস্কারটি আমার শিক্ষককে দিন। দর্শকরা করতালি দেয়। শ্রীকান্ত থেরেসার দিকে ফিরে হেসে বলেন, আমি নায়ক হওয়ার চেষ্টা করছি না, ম্যাডাম। আমি এই গল্পের নায়ক। কিছু সময় পরে নিয়মিত বিশ্বকাপের মতো দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য একটি জাতীয় অন্ধ ক্রিকেট দল গঠিত হয়েছিল। শ্রীকান্ত অসাধারণভাবে ভালো খেলেছে এবং ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে। একদিন বাসে করে যখন সে তার গ্রামে ফিরছিল, তখন সে মহেশের পাশে বসেছিল, যে ছেলেটি তাকে স্কুলে ধমক দিত। মহেশ তাকে উপহাস করে বলল, আরে শ্রীকান্ত, কেমন আছো? শহরে তুমি কি এখন কাজ করছো নাকি ভিক্ষা করছো? কিছুক্ষণ পরে কন্ডাক্টর টিকিটের ভাড়া নিতে এলো। টিকিটের দাম ৩ টাকা ছিল, কিন্তু মহেশের কাছে মাত্র 2টি ছিল। এটা জেনে শ্রীকান্ত চুপচাপ তাকে 1 টাকা দিল। এখন সেই মহেশ যে একবার তাকে উপহাস করেছিল, তাকে তার কাছ থেকে টাকা নিতে হয়েছিল। আসল ভিক্ষুকটি প্রকাশ পেয়েছে। শ্রীকান্ত যখন বাড়িতে পৌঁছায়, তখন তার বাবা মা তাকে আনন্দের সাথে স্বাগত জানায়। সে গর্বের সাথে তার বাবাকে তার নাম লেখা একটি ভারতীয় ক্রিকেট দলের টি-শার্ট দেয়। তার বাবার চোখ খুশিতে ভরে ওঠে। সে সরাসরি মদের দোকানে যায়, কিন্তু এবার 1/4 চাওয়ার পরিবর্তে সে একটি পূর্ণ বোতল চেয়েছিল। গর্বের সাথে চিৎকার করে বলেছিল, আমার ছেলে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলবে। এই কথা শুনে তার মা অভিভূত হয়ে পড়েন এবং আনন্দে অশ্রুসিক্ত হন। শ্রীকান্ত দলের সাথে কঠোর অনুশীলন চালিয়ে যান এবং সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না তিনি শিক্ষক থেরেসার কাছ থেকে ফোন পান। তিনি তাকে মনে করিয়ে দেন যে তার পরবর্তী পদক্ষেপ হল কলেজ। শ্রীকান্ত আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তে পড়তে চেয়েছিলেন, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল কারণ তিনি অন্ধ ছিলেন। থেরেসা জিজ্ঞাসা করলেন, এখন আমাদের কি করা উচিত? আমাদের কি আবার আদালতে যাওয়া উচিত? কিন্তু শ্রীকান্ত শান্তভাবে বললেন, না ম্যাডাম। প্রতিবার আমরা যখন আদালতে যাই, তখন অনেক সময় লাগে। আমি নিজেকে প্রমাণ করার জন্য আমার সময় নষ্ট করতে চাই না। অন্য কোন উপায় আছে কি? থেরেসা এক মুহূর্ত ভেবে পরামর্শ দিলেন, আপনি কেন বিদেশের কলেজগুলিতে আবেদন করেন না? বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি প্রতিটি শিক্ষার্থীর যত্ন নেয়। এমনকি তারা অন্ধ শিক্ষার্থীদের জন্য বিশেষ অধ্যয়ন উপকরণও প্রস্তুত করে। শ্রীকান্ত রাজি হয়ে তাকে বললেন, বিদেশের সমস্ত শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদন করুন। থেরেসা তখন ব্যাখ্যা করলেন, একটি সমস্যা আছে। আপনি যদি পড়াশোনার জন্য বিদেশে যান, তাহলে আপনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন না। আপনাকে ক্রিকেট ছেড়ে দিতে হবে। দ্বিধা না করে শ্রীকান্ত উত্তর দিলেন, যদি ভারতীয় কলেজগুলি আমাকে না চায়, তাহলে আমি এই ভারতীয় ক্রিকেট দল চাই না। তিনি তার জার্সি ফিরিয়ে দিলেন এবং দল ছেড়ে চলে গেলেন। তিনি ভিডিও কলের মাধ্যমে বেশ কয়েকটি সাক্ষাৎকারে যোগ দিতে শুরু করলেন। তার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা দেখে সবাই অবাক হয়ে গেল। তিনি প্রতিটি প্রশ্নের সাবলীল উত্তর দিলেন এবং শীঘ্রই তাকে মিড ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তে ভর্তির প্রস্তাব দেওয়া হল। বিশ্বের অন্যতম নামিদামি বিশ্ববিদ্যালয়, যেখানে কোটিপতিরাও অনুদানের মাধ্যমে আসন কিনতে পারেন না। তারা কেবল প্রতিভার উপর ভিত্তি করে ছাত্র নির্বাচন করে। যদিও শ্রীকান্তকে গৃহীত হয়েছিল, তিনি বিমান, থাকা বা জীবনযাত্রার খরচ বহন করতে পারতেন না। যখন সবকিছু অসম্ভব বলে মনে হচ্ছিল, তখন একটি বেসরকারি সংস্থা তার প্রতিভাকে স্বীকৃতি দেয় এবং তার সমস্ত খরচ বহন করতে রাজি হয়। তার প্রস্থানের দিন শিক্ষক থেরেসা তাকে বিমানবন্দরে নিয়ে যান। তার আবেগ লুকানোর চেষ্টা করে তিনি মজা করে বললেন, এখন যাও এখান থেকে, আমি নিজের যত্ন নেব। কিন্তু শ্রীকান্ত হেসে বললেন, শিক্ষক, আমি অন্ধ হতে পারি, কিন্তু আপনি আমাকে এত ভালোভাবে শিখিয়েছেন যে কেউ কাঁদলে আমি অনুভব করতে পারি। থেরেসা আর তার চোখের জল ধরে রাখতে পারেননি। তবে প্রতিবন্ধীদের জীবন সবসময় মসৃণ হয় না। বিমানবন্দরে আরেকটি সমস্যা তার জন্য অপেক্ষা করছিল। বিমানে ওঠার সময় একজন বিমান কর্মী তাকে থামিয়ে বললেন, স্যার, নিয়ম অনুসারে অন্ধ যাত্রীদের একজন পরিচারক থাকতে হবে। শ্রীকান্ত অনুরোধ করলেন, শেষ মুহূর্তে আমি কিভাবে কাউকে ব্যবস্থা করতে পারি? আমাকে বিশ্বের বৃহত্তম কলেজগুলির মধ্যে একটিতে যোগদান করতে হবে।
দয়া করে আমাকে অনুমতি দিন। কিন্তু কর্মীরা তা প্রত্যাখ্যান করলেন এবং তার টিকিট এবং পাসপোর্ট ফিরিয়ে দিলেন। অন্য কোনো উপায় না পেয়ে শ্রীকান্ত লাইনে থাকা যাত্রীদের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন যে কেউ তার জন্য নিশ্চয়তা দিতে পারে কিনা, কিন্তু কেউ রাজি হননি। তিনি হতাশ হয়ে অপেক্ষার জায়গায় বসে পড়লেন। অনেকেই হতাশ হয়ে অভিযোগ দায়ের করতেন এবং বাড়ি চলে যেতেন, কিন্তু শ্রীকান্ত তা করতেন না। তিনি লক্ষ্য করলেন যে অপেক্ষার জায়গায় আসনগুলি বিমানের ভিতরের আসনগুলির মতোই সাজানো ছিল। বিমানবন্দরে আসার আগে তিনি বিমানের বিন্যাস, আসন ব্যবস্থা, জরুরি বহির্গমন এবং এমনকি এয়ার হোস্টেসের জন্য কল বোতামের অবস্থান পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে অভিনয় শুরু করলেন। তিনি আসনের সারিগুলির মাঝখান দিয়ে হেঁটে গেলেন, ঠিক কোথায় বসবেন তা দেখিয়ে দিলেন এবং কর্মীদের বললেন, দেখুন আমি এভাবেই উঠব এবং আমার আসন খুঁজে বের করব। আমার কেন কারো সাহায্যের প্রয়োজন? কর্মীরা অবাক হয়ে গেলেন। তিনি আবার নিয়মগুলি ব্যাখ্যা করার চেষ্টা করার সময় কাছে দাঁড়িয়ে থাকা একজন মহিলা যোগ দিলেন এবং বললেন, স্যার আপনি আমার আসনটি আটকে দিচ্ছেন, দয়া করে সরে যান যাতে আমি বসতে পারি। তিনি শ্রীকান্তের সাথে সমন্বয় করে তার সমর্থন জানান। তার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে তাদের চারপাশের লোকেরা হাততালি দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে কর্মীরা উত্তেজিত হয়ে অবশেষে তাকে বিমানে উঠতে দেয়। শ্রীকান্ত নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যান এবং এমআইটিতে যোগদান করেন। তার প্রথম দিনেই তিনি বুঝতে পারেন যে তিনি পুরো কলেজের একমাত্র অন্ধ ছাত্র। তবুও প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই তার সমস্ত পাঠ্যপুস্তক ব্রেইল এবং বিশেষ অ্যাক্সেসযোগ্য ফরম্যাটে প্রস্তুত করেছিল। কেবল কলেজেই নয়, এমনকি শহরের অবকাঠামোও তাকে অবাক করে দিয়েছিল। ট্রাফিক সিগন্যালে অন্ধদের জন্য বিশেষ বোতাম ছিল। একটি টিপলে আলো লাল হয়ে যেত, ট্রাফিক বন্ধ হয়ে যেত যাতে দৃষ্টি প্রতিবন্ধী পথচারীরা নিরাপদে পার হতে পারত। এমআইটির ছাত্ররা বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক ছিল। শ্রীকান্ত দুজন ঘনিষ্ঠ বন্ধু তৈরি করেছিলেন এবং তাদের সাথে দৌড় এবং অন্যান্য কার্যকলাপে অংশগ্রহণ করতে উপভোগ করতেন। একদিন তিনি একটি বেসবল ব্যাট পেয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি? তার বন্ধুরা হেসে খেলাটি ব্যাখ্যা করলেন। মজা করে তারা বললেন, আমাদের বলো না তুমি এখন বেসবল খেলবে? কিন্তু শ্রীকান্ত হেসে বললেন, কেন নয়, আমি খেলব। শীঘ্রই তিনি দুর্দান্ত পারফর্ম করতে শুরু করলেন। বেসবল কোচ তাকে লক্ষ্য করলেন এবং বললেন, আমার দলে তোমার মতো খেলোয়াড় দরকার। ইতিমধ্যে ভারতে স্বাতী নামে এক তরুণী গির্জায় প্রার্থনা করছিলেন। তিনি একটি বিদেশি ম্যাগাজিনের প্রচ্ছদে শ্রীকান্তের গল্প সম্বলিত একটি নিবন্ধ পড়েছিলেন। তার কৃতিত্ব এবং ব্যক্তিত্বে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি তার প্রতি ক্রাশ তৈরি করেছিলেন। কৌতূহলী হয়ে তিনি অনলাইনে তার নাম অনুসন্ধান করেছিলেন, তার পরিচিতি খুঁজে পেয়েছিলেন এবং তাকে একটি বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলেন। শ্রীকান্তের বন্ধুরা অনুরোধটি দেখে তাকে উত্তপ্ত করেছিলেন, বলেছিলেন, আরে আপনি একজন সুন্দরী ভারতীয় মেয়ের কাছ থেকে বন্ধুত্বের অনুরোধ পেয়েছেন, আমাদের কি এটি গ্রহণ করা উচিত? শ্রীকান্ত হেসে বললেন, প্রথমে তার সম্পর্কে আরও জানুন। তার আসল পরিচয় নিশ্চিত করার পর সে অনুরোধ গ্রহণ করতে রাজি হয়। তার ফোনে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যেখানে জোরে জোরে বার্তা পড়া হতো, তাই সে তার সাথে চ্যাট করতে শুরু করে। তাদের কথোপকথন আরও ঘন ঘন এবং হৃদয়গ্রাহী হয়ে ওঠে। যখন শ্রীকান্ত জিজ্ঞাসা করলেন যে তিনি তাকে কিভাবে চেনেন, সাথী উত্তর দিলেন, আমি একটি ম্যাগাজিনে আপনার গল্প এবং সরকারের বিরুদ্ধে আপনার মামলা সম্পর্কে পড়েছি। আমি সত্যিই মুগ্ধ। একদিন সে বার্তা পাঠাল, আমি উচ্চশিক্ষার জন্য আপনার দেশে আসছি। শ্রীকান্ত রোমাঞ্চিত হয়ে উঠল। যদিও তার কলেজ তার থেকে অনেক দূরে ছিল, তবুও তাকে দেখতে তার দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে আপত্তি ছিল না। সাথী আসত, তাকে তুলে নিত এবং তার সাথে শহর ঘুরে দেখত। লোকেরা তার প্রতিভা দেখে অবাক হতো এবং তার সাথে ছবি তুলত। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হতো। তারা একসাথে নাচত এবং একদিন সাথী তাকে চুম্বনও করেছিল। শ্রীকান্ত প্রেম খুঁজে পেয়েছিল। পরে সে কলেজের শীর্ষস্থানীয় হিসেবে স্নাতক সম্পন্ন করে এবং বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় কোম্পানি থেকে বিপুল বেতনের একাধিক চাকরির প্রস্তাব পেয়েছিল।
উত্তেজিত হয়ে সে খবরটি ভাগ করে নেওয়ার জন্য শিক্ষক থেরেসাকে ফোন করেছিল। তিনি তাকে অভিনন্দন জানিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি ভারতে ফিরে আসতে চাও না? শ্রীকান্ত উত্তর দিলেন, আমি কেন যাব ম্যাডাম, আমার এখানে সব সুযোগ সুবিধা আছে এবং প্রচুর বেতন আছে, আমি এখানেই স্থায়ী হব। যদিও থেরেসা একটু দুঃখিত বোধ করেছিলেন, তবুও তিনি তাকে নিয়ে গর্বিত ছিলেন। কিন্তু তার বান্ধবী স্বাতী বললেন, যদি তুমি এখানে স্থায়ী হও তাহলে তুমি কেবল অন্য একজন ব্যক্তি হবে যে তার স্বপ্ন পূরণ করেছে, কিন্তু যদি তুমি ভারতে ফিরে যাও তাহলে তুমি তোমার মতো অনেক মানুষের জন্য একটি উদাহরণ হবে। একবার ভেবে দেখো। তার কথাগুলো তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। অনেক চিন্তা ভাবনা করার পর শ্রীকান্ত তার সমস্ত চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে এসে সে চিন্তা করে তার পরবর্তী কি করা উচিত। সে তার মতো দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়, যারা কম্পিউটার পড়তে এবং শিখতে চায়। যেহেতু অন্ধদের জন্য বিশেষ সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করা হয়েছিল, তাই সে তাদের জন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয়। যখন সে এবং থেরেসা একটি জায়গা ভাড়া নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে, তখন দালালটি একটি উচ্চ মূল্যের কথা বলে। তখন থেরেসা তার নিজের বাড়ির বারান্দা ব্যবহার করে কেন্দ্রটি শুরু করার সিদ্ধান্ত নেয়। শ্রীকান্ত মজা করে বলল, আমি এর নাম শ্রীকান্ত কম্পিউটার সেন্টার রাখব। এবং থেরেসা হেসে বলল, আমি তোমাকে ধারণা এবং জায়গাটি দিয়েছিলাম, কিন্তু আমার নাম সেখানে থাকবে না। অবশেষে শ্রীকান্ত সাইন বোর্ডে থেরেসার নাম লিখে দিল। প্রথমে অনেক ছাত্র শিখতে আসত, কিন্তু সময়ের সাথে সাথে মাত্র 2 জন রয়ে গেল। যদিও তারা কঠোরভাবে পড়াশোনা করেছিল, তবুও তাদের অন্ধত্বের কারণে সমাজ তাদের গ্রহণ করেনি। এটি দেখে থেরেসা বলল, আমাদের অন্ধদের জন্য চাকরি তৈরি করতে হবে। শ্রীকান্ত রাজি হলেন। ঠিক আছে, তাহলে চলো একটা কোম্পানি শুরু করি। এক বিশেষ অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক শ্রীকান্তকে অবাক করে অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন, কারণ তারা জানতেন আব্দুল কালাম স্যার তাকে প্রশংসা করেন। কালাম স্যার তাকে দেখে তিনি উষ্ণ হেসে মঞ্চে আমন্ত্রণ জানালেন। দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে কালাম স্যার গর্বের সাথে বললেন, আমি বহু বছর আগে এই যুবকের সাথে দেখা করেছিলাম। সেই সময় তিনি আমাকে বলেছিলেন যে তিনি ভারতের প্রথম অন্ধ রাষ্ট্রপতি হতে চান। আমি অবাক হয়েছিলাম। তার চোখে হয়তো দৃষ্টি নেই, কিন্তু আমি তার ভেতরে সেই দৃষ্টি দেখেছি। তিনি ভারতের আসল নায়ক। তার পাশে বসে থাকা শ্রীকান্ত শান্তভাবে বললেন, আমি আর নায়ক নই স্যার, এখন আমার মনে হচ্ছে আমি আবর্জনা। কালাম স্যার উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? শ্রীকান্ত দুঃখের সাথে ব্যাখ্যা করলেন, আমি অনেক কোম্পানিতে গিয়ে অন্ধদের নিয়োগ দিতে বলেছি, কিন্তু তারা সবাই প্রত্যাখ্যান করেছে। আমি এমনকি বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরির একটি ছোট ব্যবসাও শুরু করেছি, কিন্তু ছোট সরবরাহকারীরা আমাদের পণ্য প্রত্যাখ্যান করেছে কারণ আমরা অন্ধ। বড় কোম্পানিগুলি বড় অর্ডার দিতে ইচ্ছুক, কিন্তু আমাদের ব্যাপক উৎপাদনের ক্ষমতা নেই। কালাম স্যার এক মুহূর্ত ভেবে বললেন, আমি তোমাকে তোমার কোম্পানি শুরু করার জন্য কিছু টাকা দিতে পারি, কিন্তু আমি তোমার একমাত্র বিনিয়োগকারী হতে পারব না। অন্যদের খুঁজে বের করো, আর আমি আমার সঞ্চয়ের অর্থ দেব। শুধু আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি মানুষের জন্য ভালো করবে। তিনি হেসে বললেন, ভালো থেকো, ভালো করো। তার কথায় উৎসাহিত হয়ে শ্রীকান্ত বিনিয়োগকারীদের সাথে দেখা করতে শুরু করলেন। অবশেষে তিনি মাহিন্দ্রান নামে একজন ধনী ব্যবসায়ীর সাথে দেখা করলেন, যিনি বিনিয়োগের জন্য একটি অর্থপূর্ণ প্রকল্প খুঁজছিলেন। মাহিন্দ্রান কেবল সৌজন্যের বসে তার সাথে দেখা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জৈব অবচনযোগ্য ব্যাগ তৈরির বিষয়ে তার ধারণা শুনে শেষ পর্যন্ত চলে গেলেন। মাহিন্দ্রান জিজ্ঞাসা করলেন, আপনি কি এই বিষয়ে সঠিক গবেষণা করেছেন? শ্রীকান্ত আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, হ্যাঁ স্যার, আমরা প্রয়োজনীয় সমস্ত গবেষণা করেছি এবং এটি সফল হয়েছে। ভারতে কি আপনার কোনো বিনিয়োগকারী আছে? মাহিন্দ্রান জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, শ্রীকান্ত বললেন। আসলে একজন ব্যক্তি ইতিমধ্যেই আমাকে একটি চেক দিয়েছেন, তার জীবনের 25 লক্ষ টাকা। কে? মাহিন্দ্রান কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন। শ্রীকান্ত হেসে বললেন, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম স্যার। এটা শুনে
মাহিন্দ্রান হতবাক হয়ে গেলেন। তার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে সে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয় এবং পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে। শ্রীকান্ত তাকে একটি পুরানো পরিত্যক্ত কারখানা দেখিয়ে ব্যাখ্যা করে যে তারা কিভাবে এটি ব্যবহার করতে পারে। তারা যখন ভেতরে একটি মেশিন চালু করতে শুরু করে তখন শব্দ শুনে শ্রীকান্ত তৎক্ষণাৎ সমস্যাটি শনাক্ত করে। তার তীক্ষ্ণতা দেখে অবাক হয়ে মাহিন্দ্রান হেসে ফেলেন যখন শ্রীকান্ত তাকে এমনকি বলেন, তোমার গাড়ির এয়ার ফিল্টার পরিবর্তন করা হয়নি। মাহিন্দ্রান জিজ্ঞাসা করেন, তোমার কত বিনিয়োগের প্রয়োজন? শ্রীকান্ত আকস্মিকভাবে উত্তর দেন, মাত্র 4 কোটি টাকা। হতবাক হয়ে মাহিন্দ্রান হঠাৎ ব্রেক চাপেন। সেই মুহূর্তে কয়েকজন অন্ধ ভিক্ষুক গাড়ির কাছে এসে টাকা চাইতে শুরু করে। মাহিন্দ্রান যখন 10 টাকা দিতে যাচ্ছিলেন তখন শ্রীকান্ত তাকে থামিয়ে দেন। নোটটি নিয়ে তাদের বলেন, আমরা তোমাকে টাকা দিতে পারব না, তবে আমি তোমাকে একটা চাকরি দিতে পারি। তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? ভিক্ষুকরা খুশি মনে রাজি হয়ে যায়। শ্রীকান্ত তারপর মাহিন্দ্রনের দিকে ফিরে হেসে বলেন, তুমি আমাকে ইতিমধ্যেই 10 টাকা দিয়েছ, তাহলে তুমি আমাকে বাকি 3,99,99,990 টাকা কখন দেবে? মাহিন্দ্রান আবারও হতবাক হয়ে গেল, শুধু তার বুদ্ধিতে নয়, তার আত্মবিশ্বাসেও। তারা একসাথে কোম্পানিটি শুরু করেছিল, অন্ধ এবং সাধারণ উভয়কেই নিয়োগ দিয়েছিল 50% করে। সকল বিনিয়োগকারীর জন্য শ্রীকান্তের একমাত্র শর্ত ছিল এটি, এবং যারা এটি গ্রহণ করেছিল তাদের স্বাগত জানানো হয়েছিল। কোম্পানিটি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে, বড় অর্ডার পেয়ে এবং ভালো লাভ করে। কিন্তু শীঘ্রই একটি সমস্যা দেখা দেয়। সরকার তাদের কারখানার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। তারা যখন তদন্ত করে তখন তারা আবিষ্কার করে যে ভবনের পূর্ববর্তী মালিক বিদ্যুৎ বিল বকেয়া রেখে গেছেন এবং সুদ সহ মোট বিল এখন 125 কোটি টাকা। তারা অফিসারের সাথে যুক্তি করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি জোর দিয়ে বলেছিলেন, আপনাকে টাকা দিতে হবে। এই তর্ক চলাকালীন একজন অফিস কর্মী কফি নিয়ে এসে শ্রীকান্তকে চিনতে পেরেছিলেন। চোখে জল নিয়ে তিনি বললেন, স্যার, আপনি এখানে কেন? আমার ছেলেও অন্ধ। সে বিজ্ঞান পড়তে চেয়েছিল এবং সরকারের বিরুদ্ধে আপনার লড়াইয়ের কারণে এখন সে এটি পড়তে সক্ষম হয়েছে। ধন্যবাদ, স্যার। আপনি আমাদের কাছে ঈশ্বরের মতো। এটি দেখে অফিসার বুঝতে পারলেন শ্রীকান্ত কতটা ভালো কাজ করছেন। সে আস্তে করে বলল, আমি তোমাকে 1 বছর সময় দিচ্ছি পেমেন্ট মিটিয়ে দেওয়ার জন্য, আর আমি সমস্ত জরিমানা সুদও বাতিল করে দেব। এটা তোমার কোম্পানির দোষ ছিল না, এটা ছিল পুরনো মালিকের ভুল। এতে শ্রীকান্ত এবং মাহিন্দ্রান খুশি হলেন। শ্রীকান্ত এবং মাহিন্দ্রান আরও কঠোর পরিশ্রম করলেন। দৃঢ় সংকল্প এবং সততার সাথে তারা প্রচুর লাভ করেছে এবং অবশেষে সমস্ত ঋণ পরিশোধ করে পুরো টাকা পরিশোধ করেছে। শ্রীকান্ত বিখ্যাত হওয়ার সাথে সাথে সংবাদকর্মীরা তার সাক্ষাৎকার নিতে এসেছিলেন। থেরেসা আরও ব্যাখ্যা করেছিলেন যে তিনি কিভাবে এই স্তরে পৌঁছানোর জন্য সংগ্রাম করেছিলেন। সাক্ষাৎকারের সময় একজন প্রতিবেদক মাহিন্দ্রানের প্রশংসা করেছিলেন, যদিও ধারণাটি শ্রীকান্তের ছিল। আপনি এতে বিনিয়োগ করে আসল নায়ক হয়েছিলেন। ঠিক তখনই মাহিন্দ্রান একটি জরুরি ফোন কল পান এবং স্থান ছেড়ে চলে যান। শ্রীকান্ত এই বিষয়ে অজ্ঞ, চিন্তিত হয়ে পড়েন যে মাহিন্দ্রান প্রতিবেদকের প্রশ্নের উত্তর দেননি। এদিকে মহেশ, যে স্কুলের দিনগুলিতে শ্রীকান্তকে ধমক দিত, চাকরির জন্য আবেদন করতে এসেছিল। শ্রীকান্ত তাকে প্রেস রিপোর্টারদের সামনে পরিচয় করিয়ে দেন। পরে কর্মীরা জিজ্ঞাসা করেন, আমরা মহেশকে কি চাকরি দেব? রাগে ভরা শ্রীকান্ত বলল, এখানে ওর চাকরি নেই। ওকে বলো আমি ভিক্ষা দিতে পারব না। মাহিন্দ্রন সহ সকলেই অনুভব করল শ্রীকান্ত অহংকারী হয়ে উঠেছে। মাহিন্দ্রন এবং থেরেসা তাকে জিজ্ঞাসা করল, তুমি এমন আচরণ কেন করছো? স্কুলে তোমাকে সে ধমক দিত, কিন্তু এখন সে বদলে গেছে। শ্রীকান্ত উত্তর দিল, এটা যথেষ্ট নয়। আমার সাথে এত অন্যায় করার কারণে তাদের আরও বেশি কষ্ট পেতে হবে। শ্রীকান্ত ভাবতে শুরু করল যে যেহেতু মাহিন্দ্রনই একমাত্র বিনিয়োগকারী ছিলেন, তাই সবাই তার প্রশংসা করল। তার মনে হল যে যদি সে আরও বিনিয়োগকারী আনে তাহলে মাহিন্দ্রন অনেকের মধ্যে একজন হয়ে যাবে এবং শ্রীকান্ত নিজেই নায়ক হিসেবে বিবেচিত হবে।
তাই শ্রীকান্ত বলল, আমাদের অবিলম্বে আরেকটি কোম্পানি শুরু করা উচিত। মহেন্দ্রন তাকে পরামর্শ দিল, তাড়াহুড়ো কিসের? আমাদের বর্তমান কোম্পানি এখনও ক্রমবর্ধমান। অন্তত 1 বছরের জন্য এটিকে বিকশিত হতে দিন। কিন্তু শ্রীকান্ত তা প্রত্যাখ্যান করে বলল, আমার ইতিমধ্যেই একজন বিনিয়োগকারী আছে। দুজনেই রেড্ডির সাথে দেখা করেন, যিনি শ্রীকান্তকে কয়েক কোটি টাকা ঋণ দিয়েছিলেন এবং তার পূর্ণ কারখানাটি দিয়ে দেন, শ্রীকান্তকে বিশ্বাস করে যে তিনি 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করবেন। ইতিমধ্যে শ্রীকান্তের প্রেমিকা ভারতে ফিরে আসেন। সবাই পুনরায় একত্রিত হন এবং নতুন কোম্পানি শুরু করেন। শ্রীকান্ত তার বাবা মায়ের জন্য একটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন। ভূমি পূজার সময় তার বাবা মনে করেন কিভাবে তিনি একবার তাকে একই গর্তে কবর দেওয়ার চেষ্টা করেছিলেন। স্মৃতি তাকে আবেগপ্রবণ এবং অনুতপ্ত করে তুলেছিল। এরপর স্বাতী তাকে একটি বিশেষ ঘড়ি উপহার দেন, যা স্পর্শেই সময় বলে দিতে পারে। পরে যখন তারা সকলে মহেন্দ্রনের বাড়িতে কফি খাচ্ছিল, তখন খবরে ঘোষণা করা হয় যে বর্ষসেরা ব্যবসায়ী পুরস্কার আম্বানির হাতে চলে গেছে। মহেন্দ্রন অকপটে বললেন, আমরা এরকম পুরস্কার পেতে পারি না। গর্বিত শ্রীকান্ত উত্তর দিলেন, তুমি হয়তো ওই পুরস্কার পাবে না, কিন্তু আমি পাব। মহেন্দ্রন তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু শ্রীকান্ত রেগে বললেন, তুমি কি মনে করো অন্ধরা এই ধরনের পুরস্কারের যোগ্য নয়? তার মনোভাবের পরিবর্তন দেখে সবাই দুঃখিত হয়ে উঠল। হঠাৎ শ্রীকান্ত স্বাতীকে বললেন, এসো, আমাদের বিমানবন্দরে যেতে হবে। স্বাতী বললেন, অন্তত কফি শেষ করে ফেলুন। কিন্তু শ্রীকান্ত চিৎকার করে বললেন, কেন? বিমানবন্দরে কি তারা কফি পরিবেশন করে না? এটা দেখে মহেন্দ্রনের মনে কষ্ট লাগল। বিমানবন্দরে যাওয়ার পথে সাথী তাকে পরামর্শ দেন, পুরস্কার পেতে যা কিছু করো, কিন্তু তোমার চারপাশের ভালো মানুষদের হারিও না, যারা সত্যিই তোমার যত্ন নেয়। পরে একজন মন্ত্রী শ্রীকান্তের সাথে দেখা করেন, তার বৃদ্ধির প্রশংসা করেন এবং চলে যান। মহেন্দ্রন পরামর্শ দেন, রাজনীতিকে ব্যবসার সাথে মিশিয়ে ফেলো না। শ্রীকান্ত উত্তর দেন, আমি সবকিছু সামলাব। মন্ত্রীর সহায়তায় আমরা দ্রুত বৃদ্ধি পেতে পারি। মহেন্দ্রন বলেন, এখন পর্যন্ত তুমি ভালো ধারণা নিয়ে ভালো পথে হেঁটেছ, কিন্তু এখন তুমি বিভ্রান্ত হচ্ছ এবং শর্টকাটের পিছনে ছুটছ। শ্রীকান্ত উত্তর দেন, আমার বৃদ্ধিতে ঈর্ষান্বিত হবেন না। কখনো কখনো ভারতে দ্রুত বৃদ্ধি পেতে আমাদের শর্টকাট নিতে হয়। 6 মাস পর রেড্ডি শ্রীকান্তকে ফোন করেন, কিন্তু তিনি কল উপেক্ষা করেন। রেড্ডি তারপর শ্রীকান্তের সাথে যোগাযোগ করেন, শ্রীকান্ত সম্পর্কে জিজ্ঞাসা করেন। মহেন্দ্রন তার মুখোমুখি হলে শ্রীকান্ত ফোনে রেড্ডিকে বলেন, তুমি যদি আমাকে এভাবে চাপ দিতে থাকো, তাহলে আমি আত্মহত্যা করব এবং কারণ হিসেবে তোমার নাম উল্লেখ করব। এই কথা শুনে মহেন্দ্রন হতবাক হয়ে যান এবং থেরেসাকে জানান। এদিকে মন্ত্রী শ্রীকান্তকে একটি উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। রেড্ডি শ্রীকান্তের কারখানায়ও এসেছিলেন, কিন্তু শ্রীকান্তের নির্দেশে নিরাপত্তারক্ষীরা তাকে ভেতরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানান। রেড্ডি চিৎকার করে বলেন, এটা আমার কোম্পানি, আমি এখানে বিনিয়োগ করেছি, তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? রক্ষীরা শ্রীকান্তকে ফোন করলে তিনি ফোন কেটে দেন এবং মন্ত্রীকে জানান। মন্ত্রী স্থানীয় পুলিশকে রেড্ডিকে থামানোর নির্দেশ দেন। শীঘ্রই মহেন্দ্রন আসেন, পুলিশকে থামান, রেড্ডিকে ভেতরে নিয়ে যান এবং তাকে ধৈর্য ধরতে রাজি করান। তিনি শ্রীকান্তকে ফোন করেন এবং রেড্ডির কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেন। থেরেসা তার সাথে যুক্তি করার চেষ্টা করলেও তিনি দুঃখের সাথে বলেন, সে ক্ষমা চাইবে না। সে সারা জীবন সংগ্রাম করে বড় হয়েছে, সে জানে না কে আসলে চিন্তা করে। পরে থেরেসা শ্রীকান্তের সাথে দেখা করে পরামর্শ দেন, তোমার বন্ধু এই সব করছে কারণ সে সত্যিই তোমার যত্ন নেয়। কিন্তু শ্রীকান্ত বলেন, এখন থেকে আমি কারো যত্ন চাই না, এমনকি তোমারও না। সে চলে যাওয়ার ভান করতে করতে সে তার সামনে একটি চেয়ার পিছলে পড়ে যায়, যার ফলে সে হোঁচট খায়। তিনি আস্তে আস্তে বললেন, যদিও তুমি সাহায্য না চাও, তবুও যারা যত্নশীল তারা সবসময় তোমাকে সাহায্য করতে আসবে। অহংকারের কারণে নিজেকে ধ্বংস করো না, তোমার পুরনো স্বভাবে ফিরে যাও। এই মনোভাব তোমার জন্য উপযুক্ত নয়। শ্রীকান্ত তার কথাগুলো মনে রাখলেন।
এরপর মন্ত্রী শ্রীকান্তকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানালেন এবং তিনি তাকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আসন অফার করলেন। শ্রীকান্ত জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার প্রতিভা এবং সাফল্যের জন্য আমাকে এই সুযোগ দিচ্ছে, নাকি আমার অন্ধত্বের প্রতি সহানুভূতি দেখিয়ে ভোট পাবে? মন্ত্রী উত্তর দিলেন, আমি অনেক সফল ব্যবসায়ীকে চিনি, কিন্তু তোমার অন্ধত্বের জন্য আমি তোমাকে এই সুযোগ দিচ্ছি। শ্রীকান্ত দৃঢ়ভাবে বললেন, তুমি যদি আমার অন্ধত্বের কারণে এটা অফার করছো, তাহলে আমি এটা চাই না। যখন সে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল, তখন মন্ত্রী বললেন, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। শ্রীকান্ত উত্তর দিলেন, না, আমি এখন আমার পথ পরিষ্কারভাবে জানি। আমি নিজেই যাব। থেরেসা এবং মাহিন্দ্রানের সাথে তার সুন্দর অতীতের কথা তার মনে পড়ে গেল। সে প্রথমে থেরেসার কাছে গেল, কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। সে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। তারপর সে মাহিন্দ্রানের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করল। মজা করে মাহিন্দ্রান বলল, আমি তোমাকে শুনতে পাচ্ছি না, এবং শ্রীকান্ত চিৎকার করে বলল, আমি দুঃখিত। তারা দুজনেই হাসতে হাসতে জড়িয়ে ধরল। এরপর তারা রেড্ডির সাথে দেখা করে এবং সুদসহ পুরো টাকা পরিশোধ করে। তারা তাদের কোম্পানির শেয়ার টাটার কাছে ভালো দামে বিক্রি করে দিয়েছিল। শ্রীকান্ত আবার একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠার সাথে সাথে তাকে একটি বিশেষ বিভাগে সেরা ব্যবসায়ীর পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় শ্রীকান্ত বলেন, যদিও আমি অন্ধ, আমি দেখতে পাই, আমি আমার স্বপ্ন দেখতে পাই। তোমাদের অনেকেই আমার মতো মানুষকে দেখলে করুণা বোধ করে, কিন্তু যদি আমরা সুযোগ পাই, তাহলে আমরা পৃথিবী শাসন করতে পারি। আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাই, কারণ আমার মতো অনেক শিশুকে করুণার শিকার হতে হয়েছিল, কিন্তু আমার বাবা মা তা করেননি। আমি আমার শিক্ষক থেরেসাকেও ধন্যবাদ জানাই, যিনি আমাকে ভালোভাবে বড় করেছেন, এবং আমার বন্ধু মাহিন্দ্রান, যিনি আমাকে এই পর্যায়ে এনেছেন কিন্তু বিনয়ের সাথে পর্দার আড়ালে থেকেছেন, এবং আমার প্রেমিকা স্বাতী, যিনি আমাকে সর্বদা সঠিক সময়ে সঠিক পরামর্শ দিয়েছেন। একজন সফল ব্যবসায়ী হওয়া এবং এই পুরস্কার জেতা বড় কথা নয়। যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হল শিক্ষক থেরেসা এবং আমার বন্ধু মাহিন্দ্রানের মতো লোকদের প্রশংসা করা এবং উদযাপন করা, যারা আমাদের মতো লোকদের পথ দেখান এবং সমর্থন করেন। ভারতে মাত্র 2% মানুষ অন্ধ, কিন্তু আমি বিশ্বাস করি বাকি 98% অন্ধ কারণ তারা আমাদের অভ্যন্তরীণ মূল্য দেখতে ব্যর্থ হয়। এই পুরস্কারটি আমার স্বপ্ন ছিল, কিন্তু তারা আমাকে এটি একটি বিশেষ বিভাগে দিয়েছে। এর অর্থ কি? ব্যবসা হলো ধারণা সম্পর্কে এবং থাকা আইডিয়া। তোমার চোখের প্রয়োজন নেই। আমার প্রতিভা দিয়ে বিচার করো, আমার অন্ধত্ব দিয়ে নয়। যদি তুমি মনে করো আমি সাধারণ ক্যাটাগরির পুরস্কারের যোগ্য, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাব। আমি করুণা চাই না, আমি সমতা চাই। শ্রদ্ধার সাথে শ্রীকান্ত পুরস্কার ফিরিয়ে দিলেন। অবশেষে মঞ্চে আসল আব্দুল কালাম স্যারকে শ্রীকান্ত সম্পর্কে বলতে দেখানো হলো। গল্পটি শেষ হল আসল নায়ক শ্রীকান্তকে দেখানোর মাধ্যমে, যে তাকে 30 বিগেস্ট বিজনেসম্যান আন্ডার 30 ম্যাগাজিনে স্থান দেওয়া হয়েছিল। তিনি বিদেশে গ্রোয়িং বিজনেসম্যান অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তবুও তার চূড়ান্ত স্বপ্ন রয়ে গেল একদিন রাষ্ট্রপতি হওয়া। শ্রীকান্ত যা চেয়েছিলেন তা হল সমান সুযোগ। তিনি কখনো করুণা চাননি, কেবল নিজেকে প্রমাণ করার সুযোগ। এটি তাকে সফল করেছে। বাস্তব জীবনে থেরেসার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা। জ্যোতিকা এবং তার স্বামী সুরিয়া জনপ্রিয় ভারতীয় অভিনেতা। খ্যাতির বাইরেও তারা আগারম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে। এই ছাত্রদের অনেকেই এখন বিদেশের শীর্ষ পদে কর্মরত, একই ফাউন্ডেশনের ডাক্তার, প্রকৌশলী এবং শিক্ষক হিসেবে। বিশ্বজুড়ে মানুষ তাদের লক্ষ্যকে সমর্থন করার জন্য দান করে, শিক্ষার মাধ্যমে দরিদ্রদের সাফল্য অর্জনে সহায়তা করে। সুরিয়া এবং জ্যোতিকা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শিক্ষাই একমাত্র অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করতে পারে।